কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি। নাক কাটলো নেপিটার। গোপাল রাজসভা থেকে বাড়ি ফিরে যখন দেখে গোপালের গিন্নি জামা কাপড় গোছাচ্ছে, গোপাল এসে বলে, গিন্নি আজকে যে ঘর গুছাচ্ছ, বড় ব্যাপারটা কি গিন্নি? গিন্নি বলে, গুছাবো না, লোকজন এলে দেখলে কি বলবে? বলে, হঠাৎ কোথা থেকে লোকজন আসছে গিন্নি? বলে, জানো না আমার মা ভাই আসছে যে। ওদিকে গোপাল বলে, একদিকে শাশুড়ি, তার উপর আবার শ্যালক, উফ, আমাকে যে জ্বালিয়ে খাবে। বলতে না বলতে অমনি শাশুড়ি শ্যালক এসে উপস্থিত। বলে, কি বলছো বাবু, তুমি আমাদেরকে নিয়ে কিছু বললে? গোপাল বলে, না না, কি আর বলবো আপনাদেরকে। বলে, ভেবেছিলুম আমি এসে চলে যাব, কিন্তু আমার মেয়ের যা হাল দেখছি, এখন আর ছেড়ে যাওয়া যাবে না। আমি বেশ কয়েক দিন থাকবো, তারপর এখান থেকে যাব। গোপাল মনে মনে ভাবে, উফ, এবার এসছে আমার ঘাটটা মোটকে খাবে বলে। বলে, যাই আমি গাটা ধুয়ে আসি বলে গোপাল চলে যায় স্নান করতে। ওদিকে গোপালের গিন্নি, শাশুড়ি আর শ্যালক মিলে আলোচনা করতে থাকে যে, কি রে, তোকে খুব জ্বালায় তাই না? গোপালের গিন্নি বলে, না না, তেমন কিছু নয়। বলে, মা, তুমি দিদিকে একটু ভালো করে কুদমন্ত্র দিয়ে দাও তো, যাতে দিদি ভালো করে জামাইবাবুকে জব্দ করতে পারে। তারপর গোপাল রাজসভায় যেতেই রাজসভায় আলোচনা হতে থাকে কোনো পরিকল্পনা নিয়ে। গোপাল বলে, রাজামশাই, নতুন প্রকল্প তৈরি করলে ভালো হয়। রাজামশাই বলে, গোপাল, কি প্রকল্প করলে হয়? বলে, রাজামশাই, সকলে যদি একটা তহবিলে নিজেদের টাকা জমাই, তাহলে ওখান থেকে সুদ আসল বেড়ে অনেক টাকাই হয়ে যাবে, সকলে আমরা ভালোই ইনকাম করতে পারবো। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, ভালো বুদ্ধি দিয়েছো, ওই তহবিলে দেখাশোনা করবে মন্ত্রী মশাই। গোপাল সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই আর কাউকে পেলেন না? শেষ পর্যন্ত মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই দেখলেন রাজামশাই গোপাল কি বলছে। গোপাল বলে, না না, আসলে মন্ত্রী মশাইকেই দায়িত্বটা দিলেন তো তাই বলছি। মন্ত্রী মশাই বলে, রাজামশাই আপনি এ নিয়ে চিন্তা করবেন না, আমি ওই তহবিল ভালোভাবে রক্ষণাবেক্ষণ করব। সকলে মাস ফুরালে ওদের বেতনগুলো জমা রাখবে, আর আমি ঠিক ওই সুদে আসলে মিলে তহবিল আমি ঠিক দেখাশোনা করে রাখবো রাজামশাই। তারপর গোপাল রাজসভা শেষ হতেই মন্ত্রীমশাই বাড়ি ফিরে যায়। মন্ত্রীমশাই বাড়ি ফিরে যেতেই মন্ত্রীর গিন্নি দরজা খুলে বলে, এ কি গো, তোমার হাত খালি কেন? বাজারের ব্যাগটা বা কোথায় রেখে দিয়ে এলে? বলে, এই রে গিন্নি, ভুলে গেছি, সত্যি ভুলে গেছি। বলে, ভুলেই যাবে তো, তোমাকে কেউ রাজকার্য দেয় নাকি যে সামান্য সামান্য কাজে ভুলে যায়? বলে, গিন্নি তুমি জানো আমি আজকে কত বড় রাজকার্য পেয়েছি? আজকে আমি এক তহবিল তৈরি হয়েছে, যত সভাসদ রয়েছে তাদের সমস্ত মোহর সব জমা থাকবে, আর তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবটাই আমার উপরে, বুঝলে গিন্নি? বলি, তাই নাকি? এই তো খুব ভালো খবর। ও ঠিক আছে, তুমি নইলে সামান্য বাজার করতে ভুলে গেছো, পরে নইলে করে এনে দেবে। মন্ত্রীমশাই বলে, এইটাই সুযোগ, ওই তহবিল থেকে কিছু আমায় হাত সাফাইও করতে হবে। তারপর ওদিকে মন্ত্রীমশাই পরের দিন বসে বসে চিন্তা করতে থাকে যে তহবিল থেকে হাত সাফাই করার জন্য কাউকে তো লাগবে। বটা ঘটাকে তো পাচ্ছি না, বটা ঘটা তো গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে। ওদিকে গোপালের শ্যালক রাত্রিবেলা মন্ত্রীমশাইয়ের সাথে দেখা করতে আসে। বলে, মন্ত্রীমশাই আমি আছি তো, আপনাকে কাজে সাহায্য করব। বলে, তুমি কে? বলে, আমি গোপালের শ্যালক, আমি আপনাকে সাহায্য করতে পারবো। বলে, তুমি পারবে একটা রাজামশাইয়ের পুকুর সংস্কার করে ওখানে মাছ চাষ করার জন্য? বলে, হ্যাঁ পারবো তো, আমায় দায়িত্ব দেন, আমি করতে পারবো। বলে, বেশ, তাহলে তোমায় দিয়ে সংস্কারের কাজ করাবো, তারপর মাছ চাষের কাজ করাবো।
তারপর আর কি হবে সেটা আমি চিন্তা করে রেখেছি। তারপর এটা বলে দেয়। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, মন্ত্রী, অনেক দিন হয়ে গেল ওই তহবিলের কোনো খবর না হয় না। তহবিলে কত কি জমা পড়লো, মোহর কত কি লাভ হলো, তার সুদ আসল হলো, এগুলো তো কিছু হিসেব দিচ্ছ না। গোপালও জিজ্ঞেস করতে থাকে, সভাসদরাও জিজ্ঞেস করে যে রাজামশাই সত্যি তাই তো, আমাদের যে তহবিলে কত মোহর জমা পড়লো, তার সুদ আসল কত বাড়লো, সেটাই তো জানতে পারলাম না। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আমি আরও একটা নতুন পরিকল্পনা করেছি। এই দেখুন, সঙ্গে গোপালের শ্যালককে নিয়ে এসছি। ওকে দিয়ে আপনার যে পুকুরটা রয়েছে ওই পুকুরে মাছ চাষ করব ওই তহবিলের টাকা দিয়ে। তারপর ওই মাছ বিক্রি করে আরও যা লাভ হবে সমস্ত সভাসদরা ওগুলো পাবে। রাজামশাই বলে, এটা তো খুব ভালো বুদ্ধি। গোপাল বলে, রাজামশাই, অত তাড়াতাড়ি ওই এত বড় চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই রাজামশাই। কারণ দেখা গেল ওই তহবিলে ওই মোহর দিয়ে যদি মাছ চাষ করতে গিয়ে যদি লাভের পরিবর্তে লোকসান হয়, তখন তো আমাদের ওই টাকাগুলো তো সব নষ্ট হয়ে যাবে। রাজামশাই বলে, না না গোপাল, তুমিও নিয়ে চিন্তা করো না। বলে, বেশ, তোমরা তাহলে মন দিয়ে কাজটা করো। তারপর মন্ত্রীমশাইও রাজি হয়ে যায়, আর ওদিকে মাছ চাষের ব্যবস্থাও করে ফেলে। কিছুদিন চলে যাওয়ার পরে রাজামশাই মন্ত্রীমশাইকে দিয়ে আর গোপালের শ্যালককে ডেকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, মাছ চাষ হচ্ছে তো? মাছ বিক্রি হয়েছে? গোপালের শ্যালক বলে, না না রাজামশাই, ওই মাছ চুরি হয়ে গেছে। গোপাল বলে, আমি জানতুম রাজামশাই, আমি জানতুম তহবিলের আমাদের টাকাগুলো সব এদিক ওদিক মিলিয়ে যাবে, আমরা কেউই পাবো না একটা টাকা। রাজামশাই বলে, মানে মাছ চুরি হয়ে গেল? বলে, হ্যাঁ, চুরি হয়ে গেছে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, তাহলে বাদ বাকি যা আছে টাকা ওই মোহরগুলো দিয়ে আবার বাদ বাকি কিছু মাছ নিয়ে চাষ করলেই তাতে লাভ হয়ে যাবে আমাদের। রাজামশাই বলে, বেশ, তাহলে তাই করো। তারপর ওই দিন রাত্রিবেলা গোপালের শ্যালক আর মন্ত্রী মিলে আলোচনা করতে থাকে যে ওই মাছ চাষের মাছ তো চুরি যায়নি, কিন্তু এবার চুরি করা হবে। তাহলে শ্যালক, তুমি তাহলে লোক দেখাশোনা করো যে যারা চুরি করে এই মাছ তুলে নিয়ে যাবে। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ। আর শ্যালক দুজনেই আলোচনা করতে থাকে। পরের দিন সকালবেলা উঠে গোপাল কেলেপচার সাথে দেখা করতে যায়। কেলেপচাকে বলে, কেলেপচা, তুই জানিস রাজামশাইয়ের যে ওই পুকুরটা আছে ওখান থেকে মাছ চাষের মাছ কেউ চুরি করছে কিনা? কেলেপচা বলে, দাঁড়াও গোপাল দাদা, আমি তো জানি না, আমি ওই মাছ ভাইগুলো আছে না, ওদের সাথে দেখা করে আসি, ওরাই বলতে পারবে। তারপর ওই মাছ চুরি করে যারা বিক্রি করে, যারা কেনে, তাদের সাথে গিয়ে কেলেপচা কথা বলতে সমস্ত খবর পেয়ে যায় কবে চুরি হবে রাজামশাইয়ের পুকুর থেকে মাছ। তারপর কেলেপচা এসে গোপালকে সবটাই জানায়। গোপাল রাজামশাইকে জানিয়ে লুকিয়ে লুকিয়ে সেনাপতি রাজামশাই আর গোপাল মিলে ওই দিন রাত্রিবেলা যখন লুকিয়ে লুকিয়ে দেখে যে ওই পুকুর থেকে গোপালের শ্যালক আর কয়েকজন লোককে নিয়ে মাছ ধরতে থাকে। গোপাল বলে, রাজামশাই, এইটাই সুযোগ, চলুন এবার হাতে নাতে বেটাদেরকে ধরি। তারপর দিন যখন রাজসভা শুরু হয়, গোপালের শ্যালক হাত জোর করে ক্ষমা চাইতে থাকে, রাজামশাই, আমায় ছেড়ে দেন, আমার কোনো দোষ নেই, আমি চুরি করতে যাইনি, আমাকে চুরি করতে বলা হয়েছিল রাজামশাই। ওদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, আমার নামটা বাবা আবার না বলুক। তারপর হঠাৎ করে গোপালের শাশুড়িও চলে আসে, বলে, রাজামশাই, আমার ছেলে চুরি করেনি, সব এগুলো মন্ত্রীমশাইয়ের দোষ, মন্ত্রীমশাই আমার ছেলেকে দিয়ে চুরি করিয়েছে আর মিথ্যে কথা বলছে আপনাদের কাছে। রাজামশাই বলে, মন্ত্রী বেটা, তুমি রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছো? তোমাকে সকলে ভরসা করে তোমার কাছে তহবিল জমা করে সবার যত মোহর ছিল সব জমা করেছে, আর তুমি কিনা ওগুলো লুটিয়ে পুটিয়ে খেয়ে নিচ্ছ। এবার যেটুকু তুমি সব খরচা করেছো তার দ্বিগুণ তোমায় দিতে হবে মন্ত্রী। মন্ত্রীমশাই হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, রাজামশাই, ক্ষমা করে দেন রাজামশাই, আমার ভুল হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, কোনো কথা শুনতে চাই না, সব দ্বিগুণ তোমায় দিতে হবে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।